বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তাদের জন্য কিছু তথ্য জেনে থাকা খুবই জরুরি। তো আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা আছি, যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, তারা এই তথ্যগুলো আমরা গত বছরের সার্কুলার অনুযায়ী জেনে নিই। চলো, তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা কিন্তু গত বছরের সার্কুলারে ছিল। হ্যাঁ, তো এই বছর সার্কুলার আমাদের চেঞ্জ হতেই পারে, কিন্তু গত বছর অনুযায়ী যদি আমাদের পরীক্ষা হয় তাহলে কেমন পরীক্ষা হবে, কত মার্কসে তুমি পাস করবা, সব তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে যত তথ্য আছে সব তথ্য এই ভিডিওটি পেয়ে যাবা। তো এই ভিডিওটি পুরোটা দেখবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এবছর পরীক্ষা দিবে, তাদেরকে সাজেস্ট করবা, মেনশন করে দিবা। তো চলো আমরা শুরু করি। তো দেখো, মোট আসন সংখ্যা। তো তোমাদের একটা বিষয় ধারণা থাকে যে বিজ্ঞান বিভাগে পড়লে মনে হয় শুধু তুমি এই ইউনিটেই পরীক্ষা দিতে পারবা, বিষয়টা সেরকম না। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তোমাদের কি মানবিক ইউনিটেও পরীক্ষা দিতে পারে, মানে যেটা বিভাগ পরিবর্তন ইউনিট, আবার বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারে, তাই ব্যবসা শিক্ষা ইউনিটেও পরীক্ষা দিতে পারে। তো একটু দেখো যে বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি এই সায়েন্সেই পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার সিট সংখ্যা কত? সিট সংখ্যা হলো তোমার 1851টি। হ্যাঁ, আর যদি তুমি মানবিকে পরীক্ষা দাও, মানবিকে তোমার সিট সংখ্যা কত আছে? মানবিকের সিট সংখ্যা আছে তোমার জন্য 908টি। ঠিক আছে। আর যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার সিট সংখ্যা আছে কত? 95টি। এখন এই জায়গার মধ্যে তোমাকে প্রত্যেকটা ইউনিটে তোমার কি বলতো পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার সাবজেক্ট ভিন্ন এবং পাস মার্কস ভিন্নতা আছে। সব ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো আমরা দেখি নেক্সট আমাদের কি আছে। দেখো, আবেদন যদি আমরা দেখি বিজ্ঞান বিভাগ থেকে, তো বিজ্ঞান বিভাগে যে আবেদনের যে যোগ্যতা ছিল, এটা গত বছর অনুযায়ী 23 সাল অনুযায়ী, তো কি এসএসসি তে আমাদের মিনিমাম 3.5 থাকতে হবে এবং এইচএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে, এবং এই দুইটা মিলে থাকতে হবে কত বলতো? 8। ঠিক আছে। ধরো তুমি একটাতে এ প্লাস পাইলা, 5 পয়েন্ট পাইলা, আর একটাতে তুমি 3 পয়েন্ট পাইলা, দুইটা মিলে 8 হলো, তাও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। অর্থাৎ তোমাকে ইন্ডিভিজুয়ালি এসএসসি বা এইচএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে, এবং এই দুইটা দেখো 3.5 যদি যোগ করো কত হয়? 7, তাও কিন্তু হবে না। তোমাকে টোটাল পাইতে হবে 8, কিন্তু কোনো পরীক্ষায় অর্থাৎ এসএসসি বা এইচএসসি তে 3.5 এর নিচে থাকা যাবে না। এটা হলো আমাদের কোন ইউনিট বলতো? যে তুমি যখন বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ইউনিটে যাবা, ঠিক একই রকম ভাবে বিজ্ঞান বিভাগে যখন পরীক্ষা দিবা সেম, আবার তুমি যখন ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে যাবা সেম। এটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। যখন তুমি তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তার মানে তুমি এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, যেটা বিজ্ঞান ইউনিট। আবার তুমি বি ইউনিট ও বিভাগ পরিবর্তন, মানে তুমি মানবিকে পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি তুমি সি ইউনিট মানে ব্যবসায়ী শিক্ষা ইউনিটেও পরীক্ষা দিতে পারবা। এবং প্রত্যেকটা ইউনিটে দেখো আমাদের রেজাল্টের যে যোগ্যতা, আবেদনের যে যোগ্যতা, সেটা কিন্তু সেম। ওকে। তো এখানে একটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, একটু খেয়াল করে দেখো, নোটটা একটু দেখবা খেয়াল করে, যে বিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিবে, তাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই 200 নম্বরের গণিত বা পরিসংখ্যান মানে থাকতে হবে। সেটা অপশনাল হতে পারে বা আবশ্যিক হতে পারে। হ্যাঁ, এবং উক্ত বিষয়ে ন্যূনতম 3 গ্রেড থাকতে হবে। তার মানে এখানে কি একটা, এখানে তুমি যদি এই ব্যবসা শিক্ষা ইউনিটে যদি পরীক্ষা দিতে যাও, এখানে তোমাকে শুধুমাত্র এই রেজাল্ট থাকলেই হবে না, তোমাকে এটার পাশাপাশি তোমাকে এটা অ্যানসার করতে হবে যে তোমার কি বলতো এইচএসসি তে তোমার কি ছিল? হায়ার ম্যাথ ছিল, অথবা তোমার কি ছিল? স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান ছিল। এই দুইটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্ট অপশনাল বা কম্পালসারি যেভাবে থাক না কেন কোনো সমস্যা নেই, এবং সেটা থাকতে হবে। এবং মিনিমাম কত পাইতে হবে বলতো? 3 পাইতে হবে। জাস্ট বিজ্ঞান থেকে যখন তুমি ব্যবসা শিক্ষা ইউনিটে যাবে, তখন তোমার এই তথ্যটা পূরণ করতে হবে। ওকে। তারপরে দেখো আমাদের কি আছে, যে ভর্তি পরীক্ষা আমরা মান বন্টনটা একটু আমরা দেখি। ভর্তি পরীক্ষার মান বন্টন, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দুইটা প্রক্রিয়ায় পরীক্ষা হয়, একটা হলো এমসিকিউ, একটা রিটেন। মানে তুমি যেদিন যখন পরীক্ষা দিবা ওই সময়ের মধ্যে তোমার এমসিকিউ রিটেন দুইটা পরীক্ষা একসাথেই হবে। তো দুইটা পার্ট, একটা এমসিকিউ পার্ট আর একটা রিটেন পার্ট। হ্যাঁ, তো আমরা দেখি যে কয় ইউনিটের পরীক্ষার যে মান বন্টনটা, সেটা একটু আমরা একটু দেখি। কয় ইউনিটের পরীক্ষার মান বন্টনটা দেখো, পদার্থবিজ্ঞান, প্রত্যেকটা পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, এই 6টা বিষয়ের তোমাদের কি থাকবে? কোশ্চেন থাকবে। এই 6টা বিষয়ের কোশ্চেন থাকবে কয়টা বিষয়? 6টা বিষয়। কিন্তু তোমাকে 6টা বিষয় থেকে অ্যান্সার করতে হবে কয়টা বিষয়? 4টে বিষয় তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 6টা বিষয় থেকে তুমি অ্যান্সার করবে কয়টা বিষয়? 4টে বিষয়। এখন কোন 4টে বিষয় তুমি অ্যান্সার করবা? ধরো তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট তো কম্পালসারি, সবার মানে অ্যান্সার করতে হবে। এখন তুমি গণিত বা জীববিজ্ঞান, এই দুইটার মধ্যে যে কোনো একটা কি বলতো অপশনাল থাকে। তো ধরো তোমার গণিত মনে করো কম্পালসারি, জীববিজ্ঞান অপশনাল। তো তুমি যেটা যদি জীববিজ্ঞান যদি অপশনাল হয়, তাহলে জীববিজ্ঞানের পরিবর্তে তাহলে তুমি কি বাংলা বা ইংরেজি দেখাইতে পারবা। আবার যদি তোমার গণিত অপশনাল হয়, তাহলে সেক্ষেত্রে গণিতের পরিবর্তে বাংলা অথবা কি ইংরেজি দেখাইতে পারবা যদি তুমি চাও। তবে আমি সাজেস্ট করব যে সায়েন্সের শিক্ষার্থী হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টে সাবজেক্টই অ্যান্সার করার জন্য। কেন? কারণ দেখো, যদি তুমি গণিত অ্যান্সার না করে, ধরো তোমার গণিত অপশনাল, তো গণিত অ্যান্সার না করে তুমি বাংলা বা ইংরেজি দেখাইলা, তাহলে কি হইলো? তোমার এই যে মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, তো সেগুলো কিন্তু তুমি পাবা না।
আবার তুমি যদি জীববিজ্ঞান বাদ দিয়ে, ধরো জীববিজ্ঞান অপশনাল, জীববিজ্ঞান বাদ দিয়ে যদি বাংলা ইংরেজি দেখাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি বায়োলজিক্যাল মানে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলো কিন্তু তুমি পাবা না। বুঝতে পারছো? তো এইগুলা তোমাদের একটু জানতে হবে। তো এখানে দেখো কি বলছে যে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের এমসিকিউ কয়টা করে থাকবে? 15টা এমসিকিউ এর মধ্যে তোমাকে 15টাই অ্যান্সার করতে হবে। তো তুমি কোন 4টে বিষয় অ্যান্সার করবা? তো প্রথমত হলো, আবারও বলছি, ফিজিক্স কেমিস্ট্রি ফিক্সড, দেন তোমাদের এখানে গণিত বা জীববিজ্ঞান, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনাল। তো এই অপশনাল যদি তুমি মানে না চাও, তাহলে সেক্ষেত্রে বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে পারো। কিন্তু তোমাকে কোনোভাবে কিন্তু 5টা বা 6টা বিষয় অ্যান্সার করা যাবে না। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা বিষয়? টোটাল 4টে বিষয় অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখন দেখো তাহলে 4 কত হলো বলো তো? 60। তাহলে এমসিকিউ তে আমার কত মার্কস? 60 মার্কস। এখন আসো, যেইগুলা তুমি মনে করো এমসিকিউ তে অ্যান্সার করলা, ওইগুলোরই কি অ্যান্সার করতে হবে রিটেনের। অনেক শিক্ষার্থী ভুল করে, মানে অনেক সময়, যে ধরো তোমার জীববিজ্ঞানের পরিবর্তে তুমি দাগাইছো বাংলা এমসিকিউ তে, এখন কিন্তু তুমি রিটেনে অ্যান্সার করছো আবার জীববিজ্ঞান, তাহলে কিন্তু হলো না। তুমি যদি কোনোটার মানে বাংলা দাগাও বা ইংরেজি দাগাও, যেই সাবজেক্টগুলো দাগাবা এমসিকিউ তে, ওইগুলোই তোমার কি করতে হবে? রিটেনে অ্যান্সার করতে হবে। ওকে, তো এখন দেখো যে ভর্তি পরীক্ষা টোটাল নাম্বার হলো কত? 100। মানে যে তোমার রিটেনে 10 করে হলে 4 সাবজেক্টে কত হলো? 40। তাহলে 60 আর 40 যোগ করলে কত হয়? 100। ঠিক আছে, এখন 100। আর জিপিএ এর উপর নাম্বার হলো 20। জিপিএ এর উপর নাম্বার কত? 20। জিপিএ নাম্বারটা কিভাবে? তোমার এই যে এসএসসি আর এইচএসসি রেজাল্টকে তোমার কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তো এসএসসি আর এইচএসসি রেজাল্ট কত? ধরো এসএসসি প্লাস এইচএসসি, এই দুইটা রেজাল্ট মিলে তোমার যা আসবে সেই রেজাল্টকে তুমি জাস্ট 2 দ্বারা গুণ করবে, অথবা এসএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করবে, এইচএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করে যোগ করে দিবে। দেখবা 20 এর মধ্যে তোমার কত থাকে। টোটাল পরীক্ষা হলো কত মার্কসে? 120 মার্কসের। দেখো এমসিকিউ এর সময় কয় মিনিট? এমসিকিউ এর সময় হলো 45 মিনিট। তাহলে তোমাকে 45 মিনিটে অ্যান্সার করতে হবে কয়টা? 60টা এমসিকিউ। মাথায় রাখতে হবে কিন্তু। এবং এখানে কিন্তু তোমার কি নেগেটিভ মার্কস আছে, একটা এমসিকিউ ভুল গেলে কিন্তু 0.25 কাটা যাবে, বোর্ডের মতো না কিন্তু। আবার লিখিত দেখো, লিখিতর জন্য সময় হলো কয় মিনিট? 45 মিনিট। টোটাল তোমার সময় কয় মিনিট? মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তারপর বলছে কি পরীক্ষায় অংশগ্রহণকারী পদার্থবিজ্ঞান, রসায়নের সাথে যে গণিত বা জীববিজ্ঞানের যে কোনো একটি বা দুটি বিষয়ে উত্তর করতে পারবে। যে কোনো একটি গ্রহণ করলে চতুর্থ বিষয় হিসেবে তার সাথে বাংলা বা ইংরেজি উত্তর করতে পারবে। মানে আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। ওকে, তো আমরা দেখি নেক্সট কি আছে আমাদের। দেখো এখানে কি কি আছে। পাস মার্কস, মানে ক ইউনিটের পাস মার্কস। ক ইউনিটের পাস মার্কস কত? এমসিকিউ তে পাস হলো কততে? 24-এ পাস। ঠিক আছে, কততে পাস? 24-এ পাস। ঠিক আছে, আবার লিখিততে পাস কততে? 12-তে। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কস 0.25 করে, নর্মাল বিষয়। তো আলটিমেটলি যারা চান্স পেতে চাও, তাদের তো শুধু পাস মার্কস হিসাব করলেই হবে না। তোমার ধরো তুমি এইটা কত পাইলে বলো তো? 12, 24 আর এটা কত? 12। 24 আর 12 মিলে তোমার কত হবে বলো তো? 24 আর 12 মিলে তোমার হইতেছে কত? 36। কিন্তু তুমি 36 পাইলেই কিন্তু তুমি পাস না, ওভারঅল তোমার পাইতে হবে কত বলো তো? 40। সো তুমি মানে 100-র মধ্যে যদি তুমি মানে চান্স পেতে চাও, তো তোমাকে মানে যদি চান্স পেতেই চাও, তাহলে সেক্ষেত্রে তোমার 60+ মার্কস সেফ জোন। 60+ হলে তুমি চান্স পাবা, কিন্তু ধরো 70+ হলে তুমি শিওর চান্স পাবা। শিওর মানে শিওর চান্স পাবে এবং ভালো সাবজেক্ট পাবা। আর 60+ হলে তোমাদের চান্স থাকবে নিশ্চিত। তো এখন আমরা বিজ্ঞান বিভাগ থেকে যারা মানবিক মানে খ ইউনিটে পরীক্ষা দিবা, বিভাগ পরিবর্তন করবা, তো তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি ভর্তি পরীক্ষা দেখো মোট নাম্বার কত? 100 এবং জিপিএ 20, টোটাল কত? 120। এখানে আমাদের নাম্বার যে রেজাল্ট এবং পরীক্ষার রেজাল্ট মানে পরীক্ষার যে মার্কস এটা সেম, এবং এখানে দেখো সময়ও সেম, 45 মিনিট 1.5 ঘন্টা পরীক্ষা। তো বিভাগ যখন পরিবর্তন করবা, তখন তোমার কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে? তোমার পরীক্ষা দিতে হবে বাংলা, পরীক্ষা দিতে হবে ইংরেজি, এবং পরীক্ষা দিতে হবে কি? সাধারণ জ্ঞান। একটু খেয়াল করে দেখো, বাংলা এমসিকিউ থাকবে কয়টা? 15টা, এবং ইংরেজিতে এমসিকিউ থাকবে কয়টা? 15টা, এবং সাধারণ জ্ঞানে এমসিকিউ থাকবে কয়টা? 30টা। যেখানে সাধারণ জ্ঞানে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবকিছু মিলে 30টা এমসিকিউ থাকবে। তাহলে তোমার এমসিকিউ কত হলো বলো তো? 60। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে রিটেনের ক্ষেত্রে বাংলায় থাকবে 20 মার্কস, ইংলিশে থাকবে 20 মার্কস, কিন্তু সাধারণ জ্ঞানে কোনো রিটেন নেই। তার মানে সাধারণ জ্ঞানে শুধুমাত্র এমসিকিউ আসবে। আর বাংলা ইংলিশে দেখো রিটেনের কত? 40 মার্কস। ওকে, তো আমাদের রিটেনে কত? 40। একটু খেয়াল করে দেখো বিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থীরা এই যে এই ডিস্ট্রিবিউশনটা, এটা হলো তুমি যদি মানে বিজ্ঞান বিভাগের হয়ে থাকো কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ কি মানবিক ইউনিটে, মানে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তাদের জন্য এই তথ্যগুলো প্রযোজ্য। ওকে, তো পাস মার্কসের ক্ষেত্রে যদি দেখি আমরা, পাস মার্কসের ক্ষেত্রে এখানে দেখো পাস মার্কসের ক্ষেত্রে এমসিকিউ তে 24-এ পাস, এবং লিখিততে কততে পাস? 11-তে পাস, এবং নেগেটিভ মার্কস কত? 0.25। ঠিক আছে, তো পাস মার্কস আসলে হিসাব করে লাভ নেই। আবারও বলছি, তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো করতে হবে। এবং তোমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গাটায় তোমাকে বাংলা এবং ইংলিশে মিনিমাম পাস করে পাইতে হবে। ঠিক আছে, যদি তুমি
মানে এই খ ইউনিটে চান্স পেতে চাও এমসিকিউতে। এখন দেখো গ ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে যারা সায়েন্সের শিক্ষার্থী আছো কিন্তু তোমরা ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তো তাদের ক্ষেত্রে বাংলায় এমসিকিউ থাকবে 12টা, ইংরেজিতে এমসিকিউ থাকবে 12টা, আইসিটিতে কত 12, এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি। ঠিক আছে, তুমি গণিত অ্যান্সার করতে পারো, পরিসংখ্যান অ্যান্সার করতে পারো অথবা অর্থনীতি অ্যান্সার করতে পারো, সেটা কত 24 মার্কস। ঠিক আছে, এটাই আমাদের ডাবল এমসিকিউ দেখতেছি। টোটাল এমসিকিউ কত 60। অর্থাৎ তুমি এখানে গ ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমার কি কি থাকতেছে, গ ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমার বাংলায় থাকবে মানে বাংলা, ইংরেজি, আইসিটি। অর্থাৎ তোমার এখানে কিন্তু নতুন করে আইসিটি যুক্ত হচ্ছে যারা গ ইউনিটে পরীক্ষা দিতে যাবা। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো এখানে কি কি থাকবে। লিখিত অংশ দেখো, বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 মার্কস থাকবে। ঠিক আছে, বাংলা থেকে তোমার ইংরেজি নিতে হবে, আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদ কত 5 মার্কস। ওকে, তারপর তোমার ভুল সংশোধনী বাংলা কত 5, ভুল সংশোধনী ইংরেজি কত বলো তো 5, আইসিটিতে রিটেন থাকবে কত 10, গণিতে রিটেন কত 10, মানে তোমার টোটাল কত বলো তো 40। অর্থাৎ তুমি যখন সায়েন্সের শিক্ষার্থী হয়ে যখন তুমি গ ইউনিটে যাবা তখন তোমার একটু কন্ডিশনটা বেশি, মানে বেশি সাবজেক্টের বেশি টাইপের কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। আর পরীক্ষার নাম্বার এবং পরীক্ষার সময় যথারীতি সেম থাকবে এখানে। হ্যাঁ, এখানেও 5 মার্কসের কথা যদি তুমি দেখো 5 মার্কসে এখানেও সেম জিনিস। তো এখানে কি বলছে এমসিকিউতে পাস কত, এমসিকিউতে পাস আমাদের এমসিকিউতে পাস হলো 24 আর রিটেনে 11তে, এবং বলছে কি ইংরেজিতে মিনিমাম পাস, এবং মানে কি বলছে তোমার এমসিকিউ অংশে তুমি ধরো অনেক পাইলা কিন্তু ইংরেজিতে পাসের কম পাইলা, তাহলে কিন্তু হবে না, তোমাকে মিনিমাম পাস পাইতে হবে, এই কন্ডিশনগুলো। তারপর আসো যে আমরা কি কি দেখবো। দেখো যে আমাদের তুমি শুধুমাত্র ধরো পাস করলা বা তুমি একটা ভালো মার্কস পাইলা, আসলে তুমি কোন সাবজেক্টে ভর্তি হইতে পারবা বা কোন সাবজেক্টে আসলে তুমি মানে তোমার জন্য কমফোর্ট হবে, তো সেগুলো আমরা দেখি, বা কোন সাবজেক্টটা তোমার জন্য এলিজিবল থাকবে, মানে তুমি চয়েস লিস্টে তোমার আসবে। ধরো তুমি অনেক ভালো মার্কস পেলা, ধরো 70 মার্কস পাইছো, কিন্তু সেখানে ধরো তুমি ম্যাথে পাইছো মাত্র 7 বা 6 বা তুমি 10, আর অন্য সাবজেক্টে অনেক মার্কস পাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি কোন কোন সাবজেক্ট পাবা। তো একটু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবারই কিছু না দুই একটা সাবজেক্ট প্রিয় সাবজেক্ট থাকে এবং আমরা চাই যে ইউনিভার্সিটিতে আমরা এই সাবজেক্টে পড়বো। তো এই তথ্যগুলো না জানা থাকার কারণে তো অনেকে চান্স পায় না। তো যদি তুমি এই তথ্যগুলো জেনে থাকো তাহলে তোমার জন্য কি হবে বলতো, সহজ হবে যে না আমাকে মিনিমাম এত পাইতেই হবে। তো একটু খেয়াল করে দেখো যে আমাদের পদার্থ বিজ্ঞান নিয়ে যদি তোমরা পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি, পদার্থ বিজ্ঞানে আসন সংখ্যা আছে 100টি, এবং পদার্থ বিজ্ঞানে আমাদের যে এই যে উচ্চ মাধ্যমিক, এখন জানি না এবছর এটা থাকবে কিনা, যেহেতু এবছর তোমাদের একটা মানে এই 24 ব্যাচে অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং যেটাই বলো না কেন, তো এই সাবজেক্টের কন্ডিশনটা থাকবে কিনা জানি না, কিন্তু আগের গত বছর যেটা ছিল পদার্থ বিজ্ঞান এবং গণিতে এ গ্রেড থাকা লাগবে, এবং ভর্তি পরীক্ষা নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর এবং পদার্থ বিজ্ঞান ও গণিতে 15 করে পাইতে হবে, অর্থাৎ 25-এর এমসিকিউ প্লাস রিটেন, এমসিকিউ প্লাস রিটেন মিলে কত 25 মার্কস। তো সেখানে পদার্থ বিজ্ঞান ও গণিতে মিনিমাম কত পাইতে হবে 15, যদি পাও তাহলে তোমার এই সাবজেক্টটা চয়েস আসবে, যদি না পাও তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমার চয়েস লিস্টেই আসবে না, তোমার সিরিয়াল আগে থাকলেও আসবে না, কন্ডিশন ফিল আপ করতে হবে। এখন দেখো গণিত, ঠিক আছে, গণিতের ক্ষেত্রে দেখো আমার আসন সংখ্যা কত 130, যে যার মধ্যে তোমার বিজ্ঞান ইউনিট থেকে আসবে 127টা, মানবিক থেকে আসবে কয়টা 3টা, ঠিক আছে, মানে বি ইউনিট থেকে। তো এখানে গণিতে কি থাকতে হবে, এ গ্রেড থাকতে হবে, এবং গণিতে মার্কস থাকতে হবে কত বলতো 10 মার্কস। তারপর দেখো রসায়ন, রসায়নের সিট সংখ্যা আছে কয়টা 90টা, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতে থাকতে হবে কি এ গ্রেড থাকতে হবে। হ্যাঁ, এবং এখানে সাবজেক্টের কন্ডিশন কি, রসায়নে তোমার মিনিমাম 10 পেতে হবে, কতর মধ্যে 25-এর মধ্যে। তারপর দেখো পরিসংখ্যান, পরিসংখ্যানে তোমার বিজ্ঞানের 87টা সিট আছে, মানবিকের 3টা সিট, টোটাল সিট কয়টা 90টা। এবং এখানে দেখো গণিতে থাকতে হবে কয়টা, গণিতে আমার কি রেজাল্ট থাকতে হবে মিনিমাম এ গ্রেড থাকতে হবে, এবং গণিতে মিনিমাম পাইতে হবে কত 10। তো ফলিত গণিত, অ্যাপ্লাইড ম্যাথ, তো সেক্ষেত্রে আমাদের সিট সংখ্যা আছে 60, এখানেও গণিতে আমাদের রেজাল্ট থাকতে হবে, এইচএসসি রেজাল্ট থাকতে হবে কত বলতো মিনিমাম এ গ্রেড, এবং গণিতে থাকতে হবে এখানে দুইটা সাবজেক্টের কন্ডিশন, গণিতে থাকতে হবে 12 এবং পদার্থবিজ্ঞান কত 8, এই কন্ডিশনগুলো কিন্তু ফিল আপ করতে হবে এই সাবজেক্টটা পাওয়ার জন্য। তারপর দেখো আমাদের কি আছে, আছে হলো মৃত্তিকা, পানি ও পরিবেশ, এখানে সিট সংখ্যা কত আমাদের 100। তো এই সাবজেক্টে ভর্তি হতে চাইলে তোমাকে এইচএসসি তে বাকি রসায়ন, গণিত ও জীববিজ্ঞানে বি গ্রেড মিনিমাম বি গ্রেড থাকতে হবে, এবং রসায়নে কত পাইতে হবে 10, ঠিক আছে। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের সিট সংখ্যা আছে কত 70টি, যেখানে আমাদের পাওয়ার জন্য রেজাল্ট লাগে জীববিজ্ঞানে মিনিমাম বি গ্রেড, এবং জীববিজ্ঞান মানে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে মার্কস থাকতে হয় কত 10। প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে মানে জুলজি যেটা, সেই সাবজেক্টে আমাদের আসন সংখ্যা আছে 80টি,
এবং এখানে রসায়ন ও জীববিজ্ঞানে কত পাইতে হয়, মানে এইচএসসি তে মিনিমাম রেজাল্ট থাকতে হবে বি গ্রেড, এবং জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় তোমাকে পাইতে হবে 12। তারপর দেখো প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, এখানে আমাদের কি আছে, সিট সংখ্যা আছে কত আমাদের বলতো, 60টি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ডিমান্ডেবল সাবজেক্ট। রসায়নে পাইতে হবে এ গ্রেড, এবং গণিত জীববিজ্ঞানে মিনিমাম পাইতে হবে কি এ মাইনাস। ধরো তুমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছ, অনেক সিরিয়াল আগে আছে, কিন্তু তোমার যদি এই রেজাল্ট গুলো না থাকে তাহলে কিন্তু এটাকে আসবে না। তো এবছর এইটা চেঞ্জ করবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এটা গত বছর তথ্য অনুযায়ী এইরকম কন্ডিশন ছিল। এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে তোমাকে মিনিমাম 12.5 করে পেতে হবে, ঠিক আছে। তারপর দেখো মনোবিজ্ঞান, বিজ্ঞানের সিট সংখ্যা 40, মানবিকে 20 এবং ব্যবসা শিক্ষা কত 20, টোটাল সিট সংখ্যা কত আমাদের 80। তো মনোবিজ্ঞানে তোমার এখানে ক্লাস কিন্তু হয় হলো আমাদের কলা ভবনে, হ্যাঁ। তো বাংলা, ইংরেজি এবং গণিত এবং জীববিজ্ঞানে এখানে 4টা বিষয় তোমার রেজাল্ট থাকবে মিনিমাম বি গ্রেড, এবং জীববিজ্ঞান, গণিত, বাংলা, এই যে মনোবিজ্ঞান বা এগুলোতে মিনিমাম কত করে পাইতে হবে বলতো, মিনিমাম পাইতে হবে 11 করে, মিনিমাম আমাদের 11 করে পেতে হবে। তো তারপরে আরো কিছু সাবজেক্ট আছে, সেগুলো আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের জীববিজ্ঞান অনুষদের মধ্যে আর কি কি আছে, অণুজীব বিজ্ঞান, এটাও খুব ডিপেন্ডেবল সাবজেক্ট, সিট সংখ্যা কত 40, যেখানে রসায়নে এ গ্রেড, গণিতে বি, জীববিজ্ঞানে এ, এই রেজাল্ট গুলো আমাদের কি থাকতে হবে। এবং ভর্তি পরীক্ষায় রসায়নে পাইতে হবে 12, জীববিজ্ঞানে মিনিমাম 12 পাইতে হবে, বলতে মিনিমাম পাইতে হবে, কিন্তু এগুলোতে চান্স পাওয়ার জন্য আরো বেশি মার্কস পায়। মৎস্য বিজ্ঞানের ক্ষেত্রে দেখো, মৎস্য বিজ্ঞানে আমাদের সিট সংখ্যা আছে কত 40টি। গণিত জীববিজ্ঞানে আমাদের কি আছে, গণিত জীববিজ্ঞানে এখানে আমাদের মিনিমাম রেজাল্ট লাগবে কত, মিনিমাম রেজাল্ট হবে বি গ্রেড, এবং জীববিজ্ঞানে মিনিমাম আমাদের মার্কস পাইতে হবে 11.5। তারপর জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, এইটাই আমাদের সিট সংখ্যা 25টি, আগে ছিল 17টি, এখন 25টি। এটা হলো আমরা বিজ্ঞানের মানে বিভাগের শিক্ষার্থীদের জন্য, এটা হলো আমরা ধরে নিই এটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট সাবজেক্ট, মানে চয়েসের ভিত্তিতে অধিকাংশ শিক্ষার্থী যারা প্রথম দিকে থাকে তারা এই সাবজেক্টটা চয়েস করে। তো তারপরে দেখো এখানে আমাদের কন্ডিশন দেখো, রসায়ন জীববিজ্ঞানে মিনিমাম বি গ্রেড পাইতে হবে, এবং রসায়ন ও জীববিজ্ঞানে কি অ্যাটলিস্ট 10 করে পাইতে হবে। তো এই জিন প্রকৌশল মানে জীব প্রযুক্তি, মানে যেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু তোমার মোটামুটি 200-250-এর মধ্যে কিন্তু এই সিটগুলো কিন্তু ফিল আপ হয়ে যায় সিরিয়ালের মধ্যে। তারপর দেখো আছে কি আমাদের ফার্মেসি, তারপর দেখো এখানে আমাদের যে ফার্মেসি আছে, তো ফার্মেসি আমাদের আসন সংখ্যা কত 75টি। এখানে আমাদের রেজাল্ট লাগবে রসায়নে এ গ্রেড, গণিতে বি গ্রেড এবং জীববিজ্ঞানে কত এ মাইনাস, এবং রসায়ন ও জীববিজ্ঞানে মিনিমাম কত পাইতে হবে ভর্তি পরীক্ষায় 12.5। তারপর দেখো যে ভূগোল ও পরিবেশ, তো ভূগোল ও পরিবেশে এখানে আমাদের কি কি থাকে, এই ভূগোল ও পরিবেশে তোমার সায়েন্স থেকেও পড়ে, মানবিক থেকেও পড়ে, ব্যবসা শিক্ষা থেকেও পড়ে। তো সায়েন্সের জন্য সিট সংখ্যা 50, এবং মানবিকের জন্য 25, এবং ব্যবসা শিক্ষার জন্য 5, ঠিক আছে। তো এখানে কন্ডিশন দেখো, ভূগোলে এ গ্রেড, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এগুলো বি গ্রেড থাকতে হবে, বাংলা, ইংরেজি, আইসিটি তে মিনিমাম বি গ্রেড, মানে অনেকগুলো কন্ডিশন। তো পদার্থবিজ্ঞান বা গণিতে তোমার কি পাইতে হবে, মিনিমাম 12 পাইতে হবে, গণিত বা জীববিজ্ঞানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কত 12 পাইতে হবে, ঠিক আছে। তো ভূতত্ত্ব একটা আছে, জিওলজি, তো 50টা সিট আছে এখানে, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, ঠিক আছে। এইগুলোতে আমাদের বি গ্রেড পাইতে হবে মিনিমাম, এবং আমাদের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত নাম্বার কত থাকতে হবে, গণিতে 10, পদার্থবিজ্ঞান, রসায়নে কত 10। তারপর দেখো আমাদের কি আছে, সমুদ্র বিজ্ঞানের সিট আছে কত 40টি, এবং এখানে কন্ডিশন দেখো, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এগুলোতে কি পাইতে হবে আমাদের এ গ্রেড পাইতে হবে, এবং গণিতে মিনিমাম মার্কস পাইতে হবে 9, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এগুলো পাইতে হবে কত 10 করে ভর্তি পরীক্ষায় আর কি, হ্যাঁ। তারপর দেখো ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, তো এখানে আমাদের সিট সংখ্যা আছে কত 40টি, এবং পদার্থবিজ্ঞান ও রসায়নে আমাদের বি গ্রেড পাইতে হবে, গণিতে পাইতে হবে কত এ গ্রেড, এটা হলো আমাদের এইচএসসি রেজাল্টের কন্ডিশন। এবং পদার্থবিজ্ঞানে রসায়নে পাইতে হবে 9, ও গণিতে পাইতে হবে কত 10, ঠিক আছে। তারপর আছে আবহাওয়া বিজ্ঞানে আমাদের সিট আছে কয়টা 25টি সিট আছে। তো পদার্থবিজ্ঞান, গণিত, রসায়নে এগুলো পাইতে হবে আমাদের এ গ্রেড, আর পদার্থবিজ্ঞান, রসায়নে পাইতে হবে 9, এবং গণিতে কত 10। এই কন্ডিশনগুলো আমাদের ফিল আপ করতে হবে যদি আমি এই সাবজেক্ট পাইতে চাই। তারপর দেখো আমাদের কি আছে, ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো আছে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের আসন সংখ্যা আছে 70টি। এখানে পদার্থ গণিতে তোমার রেজাল্ট লাগবে মিনিমাম এ গ্রেড, এবং পদার্থবিজ্ঞান ও গণিতে মিনিমাম তোমার কত পাইতে হবে বলতো 15 পাইতে হবে, 15 পাইতে হবে মানে 25-এর মধ্যে। এমসিকিউ এবং রিটেন মিলে যে 25 মার্ক, সেই 25-এর মধ্যে তোমাকে পদার্থবিজ্ঞানে 15 পাইতে হবে, এবং গণিতেও 15 পাইতে হবে। তুমি একটাই পাইলে কিন্তু হবে না, এটা কিন্তু খুবই, যেহেতু এটা ভালো প্রথম দিকের সাবজেক্ট, তো এগুলো আমার কন্ডিশন বেশি। তারপর দেখো ফলিত রসায়ন ও কেমিক কৌশল, তো এখানে আমাদের সিট আছে কত 60টি। রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞানে আমাদের রেজাল্ট লাগবে কি এ গ্রেড, এবং
রসায়নে পাইতে হবে তোমার কত 15, গণিত পদার্থবিজ্ঞানে পাইতে হবে কত বলো তো 13। দেখো তো তুমি যদি গণিত যদি অ্যান্সার না করো তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু আসবে না, কারণ এখানে গণিতের কন্ডিশন ফিল আপ করতেই হবে। এই জন্য আমি যেটা বলবো সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো অ্যান্সার করার জন্য। তারপর আমরা যেটা বলি সিএসসি, তো সিএসসির ক্ষেত্রে দেখো সিট সংখ্যা কত 60, এবং পদার্থবিজ্ঞান ও গণিতে রেজাল্ট লাগবে মিনিমাম কত বি গ্রেড। ওকে, পদার্থবিজ্ঞান গণিতে আমার কত পাইতে হবে বলো তো, মিনিমাম 15 পাইতে হবে। তারপর দেখো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ আমাদের কি আছে, আসন সংখ্যা আছে কত 30টি। পদার্থবিজ্ঞান ও গণিতে পাইতে হবে অ্যাটলিস্ট এ গ্রেড, এবং পদার্থবিজ্ঞান ও গণিতে এখানেও দেখো কত পাইতে হবে 15। তারপর রোবোটিক্স এর ক্ষেত্রে সিট আছে কয়টা 25টি। পদার্থবিজ্ঞান গণিতে এখানে সবগুলো কন্ডিশন শুধু ফিজিক্স ম্যাথ, ইঞ্জিনিয়ারিং মানে ফিজিক্স ম্যাথ, ঠিক আছে। তো ফিজিক্স ম্যাথে এখানে আমাদের মিনিমাম মার্কস পাইতে হবে কত 12.5, কোন সাবজেক্টের জন্য, রোবোটিক্স এর জন্য। হ্যাঁ, তারপর দেখো আমাদের যেটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আইটি, তো এখানে সিট সংখ্যা 50টি। গণিত পদার্থবিজ্ঞানের রেজাল্ট লাগবে মিনিমাম এ গ্রেড, এবং এখানে গণিত পদার্থবিজ্ঞানে মিনিমাম মার্কস পেতে হবে ভর্তি পরীক্ষায় কত 25-এ 15। তারপর আছে ভৌত বিজ্ঞানে 22টি সিট আছে। পদার্থ রসায়ন গণিতে এ মাইনাস রেজাল্ট লাগে, পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতে মিনিমাম 10 করে মার্কস পাইতে হয় 25-এর মধ্যে। তারপর জীববিজ্ঞান আছে, জীববিজ্ঞানে 19টি সিট। রসায়ন ও জীববিজ্ঞানে এ মাইনাস পাইতে হবে, এবং রসায়ন ও জীববিজ্ঞানে মিনিমাম কত করে পাইতে হবে 10 মার্কস করে পাইতে হবে। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, আমাদের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ডিপার্টমেন্টের সিট আছে কত 40টি। তো রসায়ন ও জীববিজ্ঞানে এখানে কত পাইতে হবে বি গ্রেড পেতে হবে, এবং রসায়ন ও জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় মার্কস পেতে হবে 10। তারপর দেখো ফলিত পরিসংখ্যানে আমাদের সিট সংখ্যা কত 50টি, এবং রেজাল্ট লাগে গণিতে মিনিমাম বি গ্রেড, এবং ভর্তি পরীক্ষায় মার্কস পাইতে হয় কন্ডিশন মিনিমাম কত 12.5। ঠিক আছে, বেশি পাইলে সমস্যা নেই, কম পাইলে সমস্যা, সাবজেক্টই আসবে না। হ্যাঁ, তো দেখো এখন আমরা লেদার ইঞ্জিনিয়ারিং এর যে 3টা সাবজেক্ট আছে, তো সেই 3টে সাবজেক্টের কন্ডিশনটা দেখি। লেদার ইঞ্জিনিয়ারিং 3টা সাবজেক্ট আছে, লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর কি লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং। এই প্রত্যেকটাতে তোমার 50টা করে সিট আছে, এবং এইগুলাতে কন্ডিশন যদি দেখো রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান এই 3টা সাবজেক্টে কি লাগবে বি গ্রেড লাগবে। হ্যাঁ, 3টার কন্ডিশন সেম, এবং এগুলার ভর্তি পরীক্ষায় রসায়নে মিনিমাম 10 করে পাইতে হবে। ঠিক আছে, এটা হলো যেহেতু আমাদের মানে লেদার, যেহেতু আমাদের কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট, কেমিস্ট্রির একটা প্রভাব থাকে, সো এখানে শুধুমাত্র কেমিস্ট্রি কন্ডিশনটা আছে। ইঞ্জিনিয়ারিং গুলোর মধ্যে এটাতেই শুধুমাত্র কেমিস্ট্রি কন্ডিশন। তারপর দেখো যে আমরা একটু যদি খেয়াল করে দেখি যে এই যে তোমরা একটু দেখো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা তোমার খ ইউনিটে যাচ্ছে, তো খ ইউনিটে যাওয়ার পরে তাদের মানে এটা হইল না। এখন দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা খ ইউনিটে যাচ্ছে তাদের কোন বিষয়ে কয়টি করে সিট আছে, হ্যাঁ, এবং ভর্তি পরীক্ষার কন্ডিশনটা। তো আমি জাস্ট একটু তোমাদের স্লাইড দেখাই, তো স্লাইড দেখালে আশা করি তোমরা দেখে নিতে পারবা, এবং প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে দেখবা। ঠিক আছে, দেখো এখানে কি কি আছে, এখানে আছে আমাদের বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত। এখানে দেখো কন্ডিশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে কন্ডিশনগুলো দেখে নিবা। তারপর আছে আমাদের কি পালিয়ান, বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এইগুলো দেখো আসন সংখ্যা কত, এবং মানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য শুধু আসন সংখ্যা কত, এগুলো কিন্তু আসন সংখ্যা অনেক, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তুমি কয়টা সিট আছে সেটা এবং কন্ডিশনটা একটু দেখবা। তারপর দেখো থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষা বিজ্ঞান, সঙ্গীত, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি, নৃত্যকলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক। তো এগুলোর আসন সংখ্যা কয়টা করে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং কোনটার কন্ডিশন কত সেটা একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে দেখে নাও। তারপর আছে সমাজ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ উন্নয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন। তো এগুলাতেও আমাদের আসন সংখ্যা কত এবং চান্স পেতে চাইলে তোমার মিনিমাম কত করে মার্কস পেতে হবে সেগুলো দেখতে হবে। একটু খেয়াল করে দেখবা কিছু ঘর ফাঁকা আছে, যে ঘরগুলো ফাঁকা আছে তার মানে ওখানে কোনো কন্ডিশন নেই। তারপর দেখো টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি, ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার্স, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, জাপানিজ স্টাডিজ, আইন, সমাজ কল্যাণ, অনেকগুলো সাবজেক্ট কিন্তু।
হ্যাঁ, সবগুলো কন্ডিশন এখানে দেওয়া আছে। স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, তো সবকিছুরই আমাদের এখানে কন্ডিশনগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এটা হলো আমাদের কি 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 আছে। বি অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজ, মানে অনেকগুলো সাবজেক্ট আছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখবা। তো এই ছিল আমাদের কি বলতো বিজ্ঞান বিভাগ থেকে যারা তোমার এখন দেখো বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা গ ইউনিটে মানে ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য কয়টা আসন সংখ্যা আছে। ঠিক আছে, কোন সাবজেক্টে কয়টা আসন আছে? ম্যানেজমেন্টে 12টা, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে 12টা, মার্কেটিং এ 12টা, ফিনান্সে 12টা, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে 8টা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে 8টা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে আছে 8টা, ইন্টারন্যাশনাল বিজনেসে 8টা, অর্গানাইজেশন স্টাডিজ এন্ড লিডারশিপে আছে কয়টা? 15টা। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো এখানে কি কি পয়েন্ট আছে, তোমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। প্রার্থীকে প্রয়োজনীয় এমসিকিউ এবং লিখিত অংশের উত্তরপত্রের ঘর পূরণ করার জন্য কালো কালির বল পেন ইউজ করতে হবে। এখানে তোমার কি কালো কালির বল পেন ইউজ করতে হবে। উত্তরপত্রের রোল নাম্বার, সিরিয়াল নাম্বার না লিখলে বা ভুল লিখলে ঘষা মাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এগুলো কিন্তু তোমাকে খুব সিনসিয়ার থাকতে হবে। এগুলো হলো তোমার কি পরীক্ষার যে কি কি তোমার জিনিস ফলো করতে হবে, কি কি রুলস ফলো করতে হবে, সেই রুলস গুলো আমরা একটু দেখি। পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা কিন্তু তোমাকে মাস্ট মনে রাখতে হবে। সো তোমরা যারা এই যে ছোটবেলা থেকে ক্যালকুলেটর টিপে টিপে অঙ্ক করতে অভ্যস্ত, ফিজিক্স করতে, ম্যাথ এগুলো করছো, এগুলো বাদ দাও, এখন হাতে কলমে শিখতে হবে। হ্যাঁ, পরীক্ষার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ, টেলিযোগাযোগ করা যায় এরকম মানে ডিজিটাল যে কোনো জিনিস ডিভাইস নেওয়া কি তোমাদের নিষেধ। পরীক্ষা 48 ঘন্টা পূর্বে আসন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে, মানে তোমার এখানে তুমি কোন সিটে বসে পরীক্ষা দিবা, কোথায় তোমার সিট পড়বে, এটা তুমি 48 ঘন্টা আগে জানতে পারবা, তার আগে জানতে পারবা না। পরীক্ষার দিন পরীক্ষা শুরুর 30 মিনিট আগে বা কি করতে হবে, পরীক্ষার আসনে গ্রহণ করতে হবে। এবং কোনো প্রার্থী অন্যের ছবি ব্যবহার করলে সেটা কি করে হবে বলতো, বাতিল করে দেবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা, এটা তোমাদের স্বাস্থ্যবিধি বলতে যে মনে করো যে করোনা ছিল তো একসময়, এই জন্য এইগুলো লেখা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, মোট 120 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধা স্কোর ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এবং এজন্য মাধ্যমিকে কি মানে তোমার যে ও লেভেল, এ লেভেল যা আছে এগুলো তো তোমার কি এখানে একটু উল্লেখ করা আছে। তো আমরা ওভারঅল কিন্তু জেনে গেছি যে আসলে আমাদের কিভাবে কি করতে হবে। তো মোটামুটি এই যে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যত ধরনের সুযোগ সুবিধা, মানে ভর্তি পরীক্ষায় তুমি কি কি মানে সাবজেক্টে মানে চান্স পাইতে পারো, কোন কোন সাবজেক্টে পড়তে পারো, এবং কোন সাবজেক্টে পড়ার জন্য তোমাকে মিনিমাম কত মার্কস পাইতে হবে, একদম ডিটেলসে সবকিছু আমরা দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার শেয়ার দিবা, এবং তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার পরিচিত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে চায়, তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখতে বলবা। এবং এই ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারবা যে তুমি কোন সাবজেক্টে চান্স পাইতে পারো এবং কোন সাবজেক্টে চান্স পাওয়ার জন্য তোমাকে কিভাবে পড়তে হবে। এতটুকু বলবো, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা যদি এই ইউনিটে চান্স পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই 100-এর মধ্যে 60+ মার্কস তুলতে হবে। এটা এই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে এবং কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে।